নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। কিছুদিন কেরানির চাকরির পর মধুসূদনের একটু পদোন্নতি হয়েছে। তিনি নিযুক্ত হয়েছেন পুলিশ আদালতের দ্বিভাষিকের পদে। বেতনও কিঞ্চিত বেশি। কিশোরীচাঁদ মিত্রের বাগান বাটিতে আর অধিক দিন আশ্রিত হয়ে থাকা ভালো দেখায় না। কিশোরীচাঁদ এবং তার পত্নী যতই খাতির যত্ন করুন, তবু পরের বিয়ে কখনো পূর্ণ স্বস্তি পাওয়া যায় না। একটু আড়ষ্ট ভাব থাকে। হাত থেকে পড়ে হঠাৎ একটা কাচের গ্লাস ভগ্ন হলেই মনে হয় বুঝি কোনো বৃহৎ অপরাধ হলো। গৃহস্বামী তখন যতবার বলেন কিচ্ছু হয়নি, ততই লজ্জা বাড়ে। কিশোরীচাঁদের জুড়ি গাড়িতে মধুসূদন অফিস যাতায়াত করে বটে, কিন্তু দমদম থেকে সেই লালবাজারে পৌঁছাবার জন্য বাটি থেকে বার হতে হয় অনেক আগে। কিশোরীচাঁদ নিয়মনিষ্ঠ মানুষ। ঘড়ি ধরে ঠিক কাটায় কাটায় 10টায় তিনি দপ্তরে পৌঁছতে যান। মধুসূদনের জন্য দেরি হয়ে যায় মাঝে মাঝে। পূর্বরাত্রে অত্যাধিক সুরাপান করলে পরদিন সকালে এক মধুসূদনের চোখ খুলতে ইচ্ছে করে না। স্নান টান না করে শেষ মুহূর্তে নাকে মুখে কিছু খাদ্য গুজে কোনো ক্রমে ধরা চূড়া চাপিয়ে মধুসূদন নিজ কক্ষ থেকে বেরিয়ে আসেন। গৃহদ্বারের বাইরে কিশোরীচাঁদ তখন গাড়ির কৌচের মধ্যে অপেক্ষমান। তিনি অতিশয় ভদ্র। বিরক্তিকর চিহ্নমাত্র প্রকাশ নেই। শুধু ওয়েস্টকোটের পকেট থেকে গার্ড চেন লাগানো ঘড়ি বারবার করে দেখেন। তার হৃদয়ে উতলা ভাবটি লুকোনো থাকে না। গাড়িতে উঠে মধুসূদন বারবার ক্ষমা প্রার্থনা করে, আর কিশোরীচাঁদ শীতল সভ্যতার সঙ্গে বলে, না না, ঠিক আছে ঠিক আছে মিস্টার ডাট। এছাড়া প্রায় যে সান্ধ্য আসরটি বসে কিশোরীচাঁদের উদ্যানে, সেখানেও মধুসূদন নিজেকে ঠিক মানিয়ে নিতে পারলেন না। তার স্বভাবটি প্রায় দুরন্ত শিশুর মতন। যে কোনো সমাবেশে তিনি চান সকলের দৃষ্টি শুধু তার দিকেই থাকুক, সকলে তার সঙ্গে কথা বলুক। কিন্তু কিশোরীচাঁদের জ্যেষ্ঠ ভ্রাতা প্যারীচাঁদ এবং তার বন্ধুবর্গ প্রায়শই গুরুতর বিষয় নিয়ে বাক্যালাপে ব্যাপৃত থাকে। দেশোদ্ধার, সমাজোদ্ধার ইত্যাদি ব্যাপারে মধুসূদনের কোনো পছন্দ নয়। দেশোদ্ধার, সমাজোদ্ধার ইত্যাদি ব্যাপারে মধুসূদনের পছন্দ হয় না। এরা বড় নীরস, এরা কাব্য বোঝে না, এরা শব্দ ঝঙ্কারের মাধুর্য আস্বাদন করতে জানে না। মধুসূদন কখনো কখনো এদের সঙ্গে আলোচনায় যোগ দিতে গেলে এরা বিদ্রূপ করে, তার মতামতের কোনো মূল্য দেন না। হয়তো খ্রিস্টান বলে মধুসূদনকে এরা সম্পূর্ণ আপনজন বলে গ্রহণ করতে দ্বিধা করে। এদের সঙ্গ আর ভালো লাগে না মধুসূদনের। এরা সকলেই তার চেয়ে বয়সে বড়, সেই জন্য খানিকটা ভারিক্কি ভাব দেখায়। কিন্তু মধুসূদন কখনো বয়স্কদের ভারিক্কিপনা গ্রাহ্য করেননি। এরা জানে না এখনকার এই পরাশ্রিত সামান্য চাকরিজীবী মধুসূদন এককালে এই কলকাতা শহরের বুকে অহংকারের পদপাতে কাঁপিয়ে তুলতেন। একদিন মধুসূদন কিশোরীচাঁদকে প্রস্তাব দিলেন যে তিনি এখন পৃথকভাবে বাড়ি ভাড়া করে থাকতে চান। একথা শুনে কিশোরীচাঁদ বিস্মিত, তার পত্নী দুঃখিত হলেন। তারা বারংবার প্রশ্ন করতে লাগলেন, মধুসূদনের কি অসুবিধা হচ্ছে? ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হয়েছে? অপরের বাড়িতে অতিরিক্ত আপ্যায়নও যে অনেক সময় অশান্তির কারণ ঘটায়, একথা বোঝানো ভারী শক্ত। মধুসূদন শুধু বলতেন যে অপর কোনো কারণে নয়। প্রায় বিলম্বে আদালতে যাওয়ায় তিনি কিশোরীচাঁদের বিঘ্ন ঘটাচ্ছেন তো বটে, তার নিজের চাকুরিও এভাবে রাখা যায়। চাকুরি বাঁচাতে হলে তার কর্মস্থলের খুব কাছাকাছি থাকা দরকার। সেরকম ব্যবস্থা হলো। মধুসূদন লালবাজার পুলিশ আদালতের অতি নিকটবর্তী লোয়ার চিতপুর রোডে 6 নম্বর দ্বিতল গৃহটি ভাড়া নেবেন। এখান থেকে চাকুরি রক্ষা করার কোনো বাধা নেই। তিনি ঘুমিয়ে থাকলেও আদালত চালু হলে পেয়াদারা এসে তাকে ডেকে নিয়ে যায়। মাদ্রাজে মধুসূদনের দ্বিতীয় পত্নী
আরিয়েত্তা স্বামী সঙ্গ লাভের জন্য ব্যাকুল হয়েছিলেন। তার স্বামী এখন স্বাধীনভাবে পৃথক গিয়ে অবস্থান করছেন। এই খবর পেয়ে তিনি চলে এলেন কলকাতায়। মাদ্রাজের সঙ্গে পুরোপুরি সংসর্গ ত্যাগ করে এখানে মধুসূদনের সংসার নতুনভাবে পাতা হলো। পিতৃ সম্পত্তির অধিকার এখনো পাননি মধুসূদন। পিতার কলকাতায় বাড়ি, সুন্দরবনের লাট এবং সাগরদারির বংশানুক্রমিক গৃহ সবই এখন আত্মীয় জ্ঞাতিদের দখলে। তারা মধুসূদনকে বিরাটভাবে মামলায় জড়িয়েছে। মামলা চালাতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এবং সেই জন্য মধুসূদনকে ঋণ করে যেতে হচ্ছে দু হাতে। শেষ পর্যন্ত পিতৃ সম্পত্তি যদি উদ্ধার করা না যায়, তাহলে মধুসূদনকে অগাধ শরীরে ডুবে যেতে হবে। পুলিশ আদালতে সামান্য দ্বিভাষিকের কাজ করে যে জীবন কাটানো যাবে না তা বুঝেছেন মধুসূদন। তিনি আইন শিক্ষা করতে শুরু করেন। তিনি দেখেছেন ইংরেজি জানা আইনজীবীদের প্রচুর উপার্জন। আইন শিক্ষা করলে তিনিও চাকুরি ছেড়ে অনায়াসে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। অর্থ চাই, প্রচুর অর্থ। দু হাতে অর্থ ছড়াতে না পারলে কলকাতার সমাজে স্থান পাওয়া যায় না। যথেচ্ছ অর্থ ব্যয় করতে না পারলে মধুসূদনের মনেরও স্ফূর্তি হয় না। অভাবে অনটনে তার মন যেন সংকুচিত হয়ে যাচ্ছে। নতুন বাড়িতে এসে মধুসূদন কিছুদিনের জন্য পিচ্ছ সাধন করে জীবনে শৃঙ্খলা এনে মন দিয়ে চাকুরি ও আইন শিক্ষা চালিয়ে যেতে লাগলেন। অবসর সময়ে এক পণ্ডিতের কাছে সংস্কৃত চর্চাও শুরু করলেন তিনি। গৌরদাস কার্য উপলক্ষে কলকাতার বাইরে ছিলেন। ফিরে পরদিন তিনি এলেন মধুসূদনের চিত্পুরের বাড়িতে। সে বাড়ির অবস্থা দেখে তিনি স্তম্ভিত। দ্বারের কাছে দাঁড়িয়ে আছে আদালতের এক পেয়াদা। ভিতরের এক কক্ষে আরিয়েত্তা কন্দন করছে ফুপিয়ে ফুপিয়ে। অন্য একটি কক্ষে একটি আরাম কেদারায় অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছেন মধুসূদন। কোমরের নিম্নের অংশ কেদারার বাইরে ঝুলছে, ঊর্ধ্বাঙ্গ মোচড়ানো। তবু মধুসূদন জেগে আছে। তার প্রমাণ তার হাতের জ্বলন্ত সিগারেট। কক্ষের মেঝেতে গড়াচ্ছে অনেকগুলি বিয়ারের বোতল। একটি ঝোল মাখা দূষিত তোয়ালে মধুসূদনের কণ্ঠে সংলগ্ন রয়েছে। গৌরদাস ব্যাকুলভাবে ডাকলেন, মধু মধু। মধুসূদন মুখ ফিরিয়ে গৌরদাসকে দেখলেন। একটু উত্তেজিত হলেন না। নিরুত্তাপ গলায় বললেন, গৌর, হ্যালো মাই বয়। বেলা মাত্র 11টা। এ সময় মধুসূদনকে এমন নেশাচ্ছন্ন অবস্থায় দেখবেন গৌরদাস আশায় করেননি। কাছে এগিয়ে এসে তিনি তার প্রাণপ্রিয় সুহৃদের বাহু স্পর্শ করে বললেন, এ কি করছিস মধু? মধুসূদন বললেন, একটা ফেভার করতে পারবি গৌর? Ask that woman to stop crying, please. গৌরদাস বললেন, কি হয়েছে? আমার সব খুলে বল। আজ মঙ্গলবার, তুই আদালতে যাবিনি? আমি তো ভেবেছিলাম তোকে বাড়িতে পাবো না, কোর্টে গিয়ে দেখা করবো। মধুসূদন হুঙ্কার দিয়ে বললেন, তোরা আমায় ভেবেছিস কি? না, যাবো না। I was not born to be the damned interpreter of the damned police court. অন্য ব্যক্তির কণ্ঠস্বর শুনে আরিয়েত্তা এই কক্ষের দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে। তার বড় তনুটি পাতলা, ক্ষীণ, অনেকটা যেন আইভি লতার মতো। মুখখানি কান্নায় কান্নায় ভর্তি। আরিয়েত্তাকে দেখে মধুসূদন এক লম্ফে কেদারা ছেড়ে উঠে পত্নীর সামনে জানু পেতে বসে কাঠোর কণ্ঠে ইংরেজিতে বললেন, আরিয়েত, আমার প্রিয়তমে, তুমি অশ্রুবর্ষণ করিও না। তোমার কাঁদিতে দেখলে আমার হৃদয় ভাঙিয়া যায়। গৌরদাস বললেন, মধু, তোর ওয়াইফের সঙ্গে আমার ইন্ট্রোডিউস করিয়ে দিবি না? মধুসূদন বললেন, হ্যাঁ নিশ্চয় আরিয়েত, এই গৌ। ইহার কথা তোমাকে বহুবার বলিয়াছি। তুমি ইহাকে চোখে না দেখিলেও মনে মনে অবশ্যই চিনিতে পারিবে।
ইহার হাতেই আমার জীবন মরণ নির্ভর। এই বলে মধুসূদন একটি বিয়ারের বোতল তুলে অতিশয় তৃষ্ণার্তের মতন দীর্ঘ চুমুক দিতে লাগলেন। গৌরদাস বিনীতভাবে আরিয়েত্তাকে অভিবাদন করে বললেন, মহাশয়া, মধু মিথ্যা বলিতেছে, সে সম্প্রতি আমাদের কথার বাধ্য নয়। আপনি ক্রন্দন করিতেছেন কেন? আপনি শক্ত হন। আপনি আসিয়াছেন, আর চিন্তা নেই। আপনি এবার শক্ত হাতে এই দুরন্ত মানুষটির রাজ ধরিবেন। আরিয়েত্তা ধরা ধরা গলায় বললেন, প্রিয় বন্ধু, আমি এই নগরীতে কাউকে চিনি না। আমি অসহায়। তিনি কাহার কথা শ্রবণ করিবেন না। নিজ শরীরের প্রতি অসম্ভব অত্যাচার করিতেছেন। কিছুতে সংসারের অর্থ সংকুলন হয় না। কি করিয়া কি করিব জানি না। গৌরদাস শুষ্ক মুখে বললেন, নিচে একজন পেয়াদা দণ্ডায়মান রইয়াছে দেখিলাম, পাওনাদার নাকি? আরিয়েত্তা বললেন, না, আদালত হইতে ডাকিতে আসিয়াছে, উনি যাইবেন না করিতেছেন। মধুসূদন ওষ্ঠ থেকে বোতলটি সরিয়ে বললেন, ওই ম্যাজিস্ট্রেট মিস্টার রায় ইজ এ ড্যাম স্লো কোচ। উহার সম্মুখে আমি বক বক করিতে আর কোনোদিন যাইব না। গৌরদাস বললেন, তুই কোর্টের কাজ ছেড়ে দিবি মধু? এখন এই অবস্থায় তবে তো চলবে কি করে? বউকে এনেছিস। মধুসূদন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বিয়ারের বোতলটি সব ক্রোধে ছুঁড়ে মারলেন ঘরের এক কোণে। তারপর বললেন, ও, আমি ওই কেরানির কর্ম করলে তোরা সুখী হইবি? তোরা দুজনেই তাই চাস? ঠিক আছে, তবে চাপরাশিকে দাঁড়াইতে বল, আমি এখনই যাইব। সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ঈশ্বর চলে গিয়ে মধুসূদন আবার বললেন, হ্যাঁ, যাইব। তোমাদের খুশি করিবার জন্য আমি দাসত্ব করিব। গৌরদাস বন্ধুকে ধরে ফেলে বললেন, থাক থাক, আজ থাক। তোর চক্ষু দুটি লাল, মধু, মুখে গন্ধ বুলবুল করছে। এই অবস্থায় কোর্টে কেউ যায়? তুই বরং আর ছুটি নেই, একটা চিঠি পাঠিয়ে দে পেয়াদার হাত দিয়ে। চিঠি? কে চিঠি লিখবে? আমি সব কিছু লিখতে ভুলিয়া গিয়েছি। আমি মৃত, আমি চলন্ত প্রেতাত্মা। দূর পাগল। আচ্ছা, আমি না হয় চিঠি লিখে দিচ্ছি, তুই দস্তখত করে দে। নেশার করে মধুসূদন গৌরদাসকে জড়িয়ে ধরে তার গণ্ডে একটি প্রবল চুম্বন দিয়ে পত্নীর উদ্দেশ্যে বললেন, এই দেখো আরিয়ে, আমাদের পরিত্রাতা আসিয়াছে, আর কোনো চিন্তা নেই। সঙ্গে কিছু অর্থ আছে কি গৌর? আর কয়েক বোতল বিয়ার আনয়ন করলে বেশ হয়। কাঁদিও না আরিয়ে, বিয়ার পান করো, সব সমস্যা দূরীভূত হইবে। আদালতে চিঠি পাঠাবার ব্যবস্থা করে গৌরদাস জোর করে মধুসূদনকে ঠেলে দিলেন স্নানের ঘরে। তারপর দাসদাসীদের ডেকে ঘর পরিষ্কার করালেন। আরিয়েত্তা সংসার সম্পর্কে অনভিজ্ঞা এবং স্থানীয় ভাষা না জানায় দাসদাসীদের পরিচালনা করতে পারেন না। গৌরদাস তাদেরও নির্দেশ দিলেন সব রকম। মধুসূদন ও আরিয়েত্তাকে খাদ্য পরিবেশন করা হলো অবিলম্বে। মধুসূদন ছাড়বেন না, গৌরদাসকেও সঙ্গে খেতে হবে। অগত্যা তিনিও খেয়ে নিলেন ওদের সঙ্গে। এরপর দুজনকে ঘুমোতে দেবার জন্য তিনি বিদায় নিতে চান, কিন্তু মধুসূদন গৌরদাসের হাত টেনে ধরে রাখলেন। অনেক দিন পর গৌরদাসের সঙ্গে পাশাপাশি এক শয্যায় শুয়ে থাকার বাসনা হয়েছে তার। দুই বন্ধুতে শুয়ে শুয়ে অনেক সুখ দুঃখের কথা হলো। নেশা অনেকখানি কেটে গেছে, তবু মধুসূদনের মনখানি নৈরাশ্যে ভরা। মাদ্রাজ থেকে ফেরবার পর মধুসূদন বাংলা কথা একেবারেই বলতেন না, যেন বাংলা একেবারেই ভুলে গিয়েছিলেন। ইদানিং ইংরেজি শব্দ মিশিয়ে কিছু কিছু বাংলা বলেন। আদালতে তাকে আসামিদের বাংলা কথা শুনে ইংরেজি অনুবাদ করতে হয়। এমনকি হাকিমের নির্দেশে সাক্ষীদের বাংলায় জেরাও করেন তিনি। তবু বাংলার প্রতি তার অবজ্ঞার ভাব এখনো রয়ে গেছে।
আজ আরিয়েত্রাকে দেখে গৌরদাস প্রথমে একটু চমকে উঠেছিলেন। মধুসূদন মাদ্রাজে গিয়ে রেবেকাকে বিবাহ করেছিলেন। তখন গৌরদাসকে অনেক উচ্ছ্বাসপূর্ণ ভাষায় বর্ণনা দিয়েছিলেন নিজের স্ত্রী। রেবেকাকে উদ্দেশ্য করে কবিতাও লিখেছেন। সুতরাং বন্ধু স্ত্রীর সেই ছবি অঙ্কিত আছে গৌরদাসের মনে। কথায় কথায় গৌরদাস একবার জিজ্ঞেস করেছিলেন, মধু, সে রেবেকার কি হলো, আর তার ছেলে মেয়ে? মধুসূদন বললেন, সে নীলকর সাহেবের বেটির কথা তুই ফের আমার রিমাইন্ড করে দিসনি। আমায় সে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। কিন্তু মধু, আমি তো শুনেছি ম্যাড্রাসের খ্রিস্টানরা অধিকাংশই ক্যাথলিক। ওদের মধ্যে কি ডাইভোর্স হয়? মধুসূদন গৌরদাসের হাত চেপে ধরে বললেন, গৌর, আই ফরবিড ইউ। রেবেকার প্রসঙ্গ আমার কাছে আর কোনোদিন রেজ করবি না, নেভার। দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড। কিন্তু তোর ছেলে মেয়ে, শুনেছি 4টে ছেলে মেয়ে হয়েছিল। গৌর, গৌর, প্লিজ, ও কথা থাক। কেন তুই আমার মনে দুঃখ দিতে চাস? ওদের কথা I want to forget completely. I want to erase for my memory. আলিয়াকে তোর পছন্দ হয়নি? She is a dear. তুই যতই they more you get to know her. হেনরিয়েটা সত্যই বড় কোমল ও কমনীয়া। হেনরিয়েটা নয়, আরিয়েত্তা। She is a French woman, real French, Eurasian নয়। তুই একটা কাণ্ড দেখালি বটে মধু, একেবারে ফ্রেঞ্চ। এদেশে অনেকের অনেক রকম কাণ্ডের কথা শুনেছি, কিন্তু আর কোনো নেটিভ কোনো ইউরোপিয়ান লেডিকে বিয়ে করেছে বলে শুনিনি। তুই বোধহয় এদেশে প্রথম। গৌর, আরো অনেক বিষয় আমার এদেশে প্রথম হবার কথা ছিল, কিন্তু তার বদলে আমি নেটিভ কোর্টে মুহুরিগিরি করছি। I will die as a common man. অমন কথা কেন বলছিস? তোর অনেক কিছু এখনো বাকি। তোর প্রতি আমাদের কত আশা। তুই নাকি প্যারিসের মিত্রকে বলেছিলি তুই বাংলা লিখে ওনাদেরকে টক্কর দিবি। আরে দূর দূর, বলিসনি অমন কথা। আমি মরছি টাকার চিন্তায়। ওসব কথা এখন রেখে দে। তুই তো এখন কিছুই লিখিস না মধু, ইংরেজিও লিখিস না। বাংলায় একবার চেষ্টা করে দেখ না। আজকাল কত ভালো ভালো লোক বাংলায় লিখছে। গৌর, I want money. There must be more money. There must be more money. আমার বাপের সম্পত্তি আমার পেতেই হবে। সে তো পাবেই একদিন না একদিন। কিশোরীচাঁদ বাবু অনেক চেষ্টা করছে, কিন্তু তা বলে অন্য কাজকর্ম তুই কিচ্ছু করবি নি। দেখ, দাদানাথ শিকদারও বাংলা ভুলে গেছিলেন, কিন্তু তিনি তো এখন দিব্যি বাংলা লিখছেন। তুই ওদের মাসিক পত্রিকায় কিছু লেখ না। গদ্য হরিবল, ওরা ভয়ানক প্রোজাইক মানুষ, কাব্যের ধার ঘেঁষেন না। আর কি ডিসগাস্টিং বাংলা প্রোজ ওরা লেখেন, 2-5 বাক্য দেখলেই গা জ্বলে যায়। তোর ওই গদ্য পড়িস কি করে? তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পড়ে দেখ, সে বড় ঝংকার না, তেমনি সহজ। সেও তো গদ্য। আমি গদ্য পছন্দই করি না, তা আমার বাংলা। মধু, তুই বাংলা কেমন হেদাছেদা করিস না। উচ্চশিক্ষিত প্রতিভাবান ব্যক্তিরা বাংলা রচনায় আত্মনিয়োগ করেছেন। মধুসূদন অসহিষ্ণুভাবে বালিশ এই চাপড় মারতে মারতে বলল, রাইট মি অফ। আমাকে দিয়ে কিচ্ছুটি হবে না, আমি অপদার্থ। আই এম ফেলিওর। আমার কথা তোরা ভুলে যা। কি হচ্ছে মধু, তুই কি পাগল হয়ে গেলি? সরি, আই এম সরি গৌর। মধু,
দরকার। সোসাইটি মানে বড় বড় টাকাওয়ালা লোক, তাদের মধ্যে আমার মতন একটা কোর্টের ক্লার্ক, 11 among the peacocks। তুই 11 কেন হবে মধু? তুই কবি। আমার গায়ের রংটা দেখছিস না? ডাক্তার তো হার মানায়। মধুসূদন ফস করে আরেকটি সিগারেট ধরিয়ে বললেন, তুই একটা ট্রাই করবি নাকি? দেখ না। বউদাস হাত নেড়ে বলল, না না, ও জিনিস আমার ভয় করে। আমার বাবা গড়গড়াই ভালো। সে পার তো তোর বাড়িতে রাখিস নি। ওসব ঝঞ্ঝাট কে রাখে? তুই একটা সিগারেট ট্রাই করে দেখ না, ভালো লাগবে। না রে মধু, ওই কাগজ পুড়িয়ে তামাক টানা আমার সহ্য হবে না। বাহুতে ভর দিয়ে খানিকটা উঠে বসে গৌরদাস আবার বললেন, শোন মধু, আজকাল শুধু টাকাওয়ালা লোকেরাই সমাজের মাথা নয়, আরো কত রকম সামাজিক কাজ হচ্ছে। কত লোক দিকে দিকে স্কুল খুলছেন, কত সাহস করে বিদ্যাসাগর মশাই বিধবাদের বিয়ে দিচ্ছেন। ঠাকুরদের বাড়িতে, সিংহদের বাড়িতে বাংলা থিয়েটার হচ্ছে, বিদ্যা চর্চা হচ্ছে। আমরাও তাতে যোগ দিতে পারি। দেখ, ইয়ং বেঙ্গলের দল এইসব কাজে এগিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের হিন্দু স্কুলের ব্যাচ, তাদের কারো কোনো আগ্রহ নেই। আমাদের কিছু কি করা উচিত নেই? এক কাজ করবি মধু, কি চল আজ আমার সঙ্গে যাবি? আজ সন্ধ্যেবেলা বিদ্যাসাগর মশাই এক কায়স্থ বংশের বিধবা মেয়ে বিয়ে দিচ্ছেন, চল আমরা সেখানে যাই। বেশিরভাগ লোকই এখনো বিধবার বিয়ে মানতে চাইছেন না, টিটকিরি কাটে। এ সময় বিদ্যাসাগর মশাইয়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত নয়? মধুসূদন পুরো প্রস্তাবটিকে একেবারে উড়িয়ে দিয়ে বলেন, আরে দূর দূর, ওসব বুঝুকে ব্যাপারে আমি নেই। বিধবার বিয়ে একটা ব্যাপার, তাই নিয়ে আমায় আবার মাথা ঘামাতে হবে? বউ, তুই আমার এত অর্ডিনারি মনে করিস? বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।